হ্যালো স্টুডেন্টস, আমরা শব্দবিজ্ঞানের আজকে একটা বিশেষ অংশ শুরু করছি। আমরা যদি একটা দূরবর্তী একটা বড় বাড়ির দেয়ালের কাছে যদি হাততালি দিই, তাহলে দেখা যাবে সেই হাততালির শব্দ কিন্তু দুবার শুনতে পাচ্ছি। একবার হচ্ছে অরিজিনাল শব্দ, যেটা আমরা হাততালি দিলাম সেই শব্দ, আর ওই বড় বাড়ির দেয়াল থেকে প্রতিফলিত হয়ে আমরা শব্দ শুনতে পাব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ওই প্রতিফলিত শব্দটাকে আমরা কি বলবো? প্রতিফলিত শব্দটাকে প্রতিফলিত শব্দ বলবো, কিন্তু বিশেষ ক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রতিধ্বনি। তাহলে আমরা শুরু করছি প্রতিধ্বনি। প্রতিধ্বনি, ইকো, এই কথার সঙ্গে আমরা পরিচিত আছি, প্রতিধ্বনি কথার সঙ্গে পরিচিত আছি। তাহলে আমরা বলতে ধ্বনির পুনরাবৃত্তিকে বলা হয় প্রতিধ্বনি। ধ্বনির পুনরাবৃত্তিকে বলা হয় প্রতিধ্বনি। বা আমরা একটা ডেফিনেশন এরকম দিচ্ছি যে শব্দ দূরে কোনো প্রতিফলক দ্বারা, শব্দ দূরে কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে মূল শব্দের থেকে পৃথকভাবে শ্রোতার কানে ফিরে এলে ওই ফিরে আসা শব্দকে বলা হয় মূল শব্দের প্রতিধ্বনি। তাহলে আমি একটা শব্দ উচ্চারণ করলাম, এটা হচ্ছে মূল শব্দ, সেটা আমাদের কানে শোনা যাবে, কিন্তু এই মূল শব্দটা যদি দূরে কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে পৃথকভাবে শ্রোতার কানে ফিরে আসে, তবে ওই ফিরে আসা শব্দকে বলা হচ্ছে মূল শব্দের প্রতিধ্বনি। তাহলে এই হচ্ছে প্রতিধ্বনি। আমরা বিভিন্ন কথা শুনেছি, বিভিন্ন পাহাড়ের গায়েতে যদি একটা চিৎকার করে শব্দ করা হয়, চিৎকারের শব্দ করা হয়, তাহলে দেখা যাবে যে পাহাড়ের দূরবর্তী পাহাড় থেকে ওই শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কাছে ফিরে আসছে এবং প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এখন প্রতিধ্বনি সৃষ্টি হয় শব্দের প্রতিফলনের জন্য। মনে রাখতে হবে যে সব কিছু শব্দের প্রতিফলনের জন্য হচ্ছে। তাহলে প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে শব্দের প্রতিফলনের জন্য, অর্থাৎ শব্দ দূরে প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের কানে পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মূল শব্দ আর ফিরে আসা শব্দের মধ্যে একটা টাইম গ্যাপ থাকতে হবে, তা নাহলে ওই প্রতিফলিত শব্দটা মূল শব্দের সঙ্গে মিশে যাবে। সেই জন্যে আমরা শব্দকে দুভাবে ভাগ করি। শব্দকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্ষণস্থায়ী তীক্ষ্ণ, ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ, আর 2 নম্বর হচ্ছে বোধগম্য শব্দ। ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ এবং বোধগম্য শব্দ। যে সমস্ত শব্দ উৎপন্ন হয়েই শেষ হয়ে যায় তাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ। একটা হাততালি দিলাম, তাই এটা ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ, উৎপন্ন হয়েই শেষ হয়ে গেল। আর আমরা যে আমাদের নর্মাল টকিং, আমাদের যে কথাবার্তা, এই যে শব্দগুলো, এগুলোকে বলা হচ্ছে বোধগম্য শব্দ। তাহলে আমরা, কারণ সেগুলো আমরা আমাদের বোধের দ্বারা সেই শব্দগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে বোধগম্য শব্দ। এখন প্রতিধ্বনি শোনার জন্য আমরা দুভাবে আলোচনা করব, যে বোধগম্য ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, মিনিমাম ডিস্টেন্সটা কত হবে, আর বোধগম্য শব্দের ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্সটা কত হবে। ওকে, আমাদের এখানে একটা কথা খুব মনে রাখতে হবে, যে একটা কথা, শব্দ নির্বন্ধ। শব্দ নির্বন্ধ, এই শব্দ নির্বন্ধ বলতে কি বোঝায় না, যে কোনো শব্দ আমাদের কানে 1-10 সেকেন্ড স্থায়ী হয়। ইয়েস,
তাহলে যে কোনো শব্দ আমাদের কানে 1/10 সেকেন্ড স্থায়ী হয়, এই সময়টাকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। এই যে সময়টা অর্থাৎ 1/10 সেকেন্ড আমাদের কানে মূল শব্দটা স্থায়ী হবে, ইহাকেই বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। তাহলে আমরা চলে যাচ্ছি ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। ওকে, লিখছি ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ বলেছি। এখন আমরা বললাম যে শব্দ উৎপন্ন হয়েই শেষ হয়ে যায়, যার স্থায়িত্বকাল খুবই কম, তাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ। এখন এই ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে আমাদের শ্রোতা এবং প্রতিফলক মানে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত হবে, বাস এই আর কি। তাহলে দেখা যাক যে আমরা এইমাত্র বললাম যে কোনো শব্দ আমাদের কানে 1/10 সেকেন্ড স্থায়ী হয়। তাহলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে, আবার বলছি, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দকে কমপক্ষে প্রতিফলিত হয়ে শ্রোতার কানে 1/10 সেকেন্ড সময় পরে ফিরে আসতে হবে। 1/10 সেকেন্ড সময় পরে ফিরে আসতে হবে। তাহলে আমি দেখি যে 1/10 সেকেন্ডে শব্দ কত দূরত্ব যাবে। ধরো আমরা 340 মিটার পার সেকেন্ড তর্কের খাতিরে ধরে নিচ্ছি। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ এটা যাবে 332 হতে পারে, নো প্রবলেম। 340 মিটার যদি 1 সেকেন্ডে যায় তাহলে 1/10 সেকেন্ডে নিশ্চয়ই তাহলে 340 গুণিতক 1/10 সেটা হচ্ছে 34 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে s = 34 মিটার। তাহলে এখানে লিখছি s = 14, অর্থাৎ 1/10 সেকেন্ডে শব্দ 34 মিটার দূরত্ব যাচ্ছে। ওকে, এখন এইটা ধরো শ্রোতা, এটা হচ্ছে রিফ্লেক্টর। তাহলে এটা যদি যেতে x ডিসটেন্স, ফিরতে x ডিসটেন্স, তাহলে x + x সমান 34। তাহলে 2x সমান 34, x = 17 মিটার। ইয়েস, তাহলে 17 মিটার দূরে প্রতিফলকটা থাকতে হবে মিনিমাম। 17 থেকে বেশি হতে পারে, 17 জায়গায় 20, 25, 30 হতে পারে, কারণ তখন আরো দেরি, আরো 1/10 সেকেন্ড থেকে পরের সময় আমাদের শুনতে পাবো। সেই জন্যে ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব আমাদের 17 মিটার হতে হবে, যদি আরো বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হয়। বেশি হলে ক্ষতি নেই। তাহলে আমরা আবার বলছি যে শব্দ নির্বন্ধ কথাটা বলতে হবে যে কোনো শব্দ আমাদের কানে 1/10 সেকেন্ড স্থায়ী হয়। তাহলে কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে ওই শব্দকে প্রতিফলিত হয়ে শ্রোতার কানে অবশ্যই 1/10 সেকেন্ড সময় পরে ফিরতে হবে। তাহলে বায়ুতে যদি শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে দূরত্ব কত না 34 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ওই শব্দকে। তাহলে আমরা বলতে পারি যে 2x = হচ্ছে 34, তাহলে x = 17 মিটার। তাহলে ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হচ্ছে 17 মিটার। এই হলো ব্যাপার। এবার হচ্ছে যে বোধগম্য শব্দের ক্ষেত্রে, এবার আমি বলছি বোধগম্য শব্দের ক্ষেত্রে চলে যাচ্ছি। বোধগম্য শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব লিখছি। বোধগম্য শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব।
দেখো বোধগম্য শব্দ এই যে বলছি যে আমরা নর্মাল টক্স, হ্যাঁ, সি ইজ ভেরি বিউটিফুল, হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, তাহলে এই হচ্ছে বোধগম্য শব্দ। তা আমরা জানি যে বিউটিফুল, BAU, বিউটিফুল, BAU, বিউটি, ত্রিমাত্রিক শব্দ, ত্রিমাত্রিক শব্দ অর্থাৎ ত্রিমাত্রিক শব্দ বলতে এখানে তিনটে, বিউটিফুল একমাত্রিক শব্দ আছে। তাহলে যে কোনো শব্দ আমরা উচ্চারণ করি না কেন, যত জোরে কথা বলি না কেন, যত জোরে কথা বলি না কেন, যে কোনো শব্দ আমাদের মনে রাখতে হবে যে আমরা পাঁচটা পদাংশ, পাঁচটি পদাংশের বেশি কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না, যত জোরেই কথা বলি না। তাহলে পাঁচটা পদাংশ যদি উচ্চারণ করতে যদি 1 সেকেন্ড সময় লাগে সেকেন্ডে, তাহলে একটা পদাংশ উচ্চারণ করতে নিশ্চয়ই তাহলে 1/5 সেকেন্ড সময় লাগবে, একটা পদাংশ উচ্চারণ করতে 1/5 সেকেন্ড সময় লাগবে। তাহলে 1/5 সেকেন্ডের মধ্যে শব্দটা প্রতিফলিত হয়ে 1 সেকেন্ড, 1/5 সেকেন্ড বা তারপরে, মানে এতটা সময় পরে ওই প্রতিফলিত শব্দটাকে প্রতিফলক থেকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের 1/5 সেকেন্ডে শব্দ কতটা দূরত্ব যায়, আবার বলছি, তাহলে 1/5 সেকেন্ড ইন্টু 340 যদি করি, তাহলে এটা হচ্ছে 5 6 30, 5 6 30, 85, 68 মিটার, 68 মিটার। তাহলে কমপক্ষে শব্দটাকে 68 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি বলতো, 2x = 68, x হচ্ছে 34 মিটার। তাহলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হচ্ছে 34 মিটার। ওকে, তাহলে দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে কত হবে, 34 ইন্টু 1 হচ্ছে একমাত্রিক শব্দের ক্ষেত্রে, দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে 34 ইন্টু 2 সমান হচ্ছে 68 মিটার, তিনমাত্রিক শব্দের ক্ষেত্রে 34 ইন্টু 3 112 মিটার, সরি 3 4 12, 3 3 কে 9 আর 1 10, 102 মিটার। তাহলে এই হচ্ছে বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। ওকে, ভালো করে একটুখানি দেখলেই হয়ে যাবে। বোর্ডে লেখা আছে, এগুলো পজ করে দেখতে হবে, ভিডিওগুলো পজ করে দেখতে হবে, একবার না হলে দুবার করে ভিডিওগুলো দেখতে হবে। ওকে, আমরা ক্লাসে পড়াই, একবার পড়িয়ে শেষ করে দিই, কিন্তু পরে আর শোনার সুযোগ থাকে না, এগুলো কিন্তু আমরা এই সুযোগটাকে আমাদের নিতে হবে। ওকে, আমরা এবার যাচ্ছি, আমরা এবার যেটা আলোচনা করব, একটা কথা শব্দ সুন্দর, যে অনুরণন। অনুরণন, রিভারবারেশন, অনুরণন। বড় বড় হল ঘরে যদি কথা বলা হয়, তাহলে উৎস বন্ধ হয়ে গেলেও ওই শব্দটার রেসটা অনেকক্ষণ থাকে বড় বড় হল ঘরে। তার কারণ হচ্ছে কি, যে তাহলে শব্দ বড় বড় হল ঘরেতে যদি আমরা কথা বলি, তাহলে শব্দ কি হয়, ওই দেয়াল কর্তৃক মাল্টিপল রিফ্লেকশন হয়, বারবার প্রতিফলন হয়। মাল্টিপল রিফ্লেকশনের ফলে সোর্স বন্ধ হয়ে গেল, উৎস বন্ধ হয়ে গেল, উৎস শব্দ উৎপন্ন করা বন্ধ করলেও কিন্তু ওই শব্দটা আমরা শুনতে পাই, অনেকক্ষণ ধরে শুনতে পাই। তারপরে শব্দ শোষক আছে, শব্দ শোষণ হয়, সেই শব্দ শোষণের জন্য হয়তো সেটা আস্তে আস্তে থেমে যায়, এটা নিশ্চিত। এবং এগুলোর জন্য কি করা হয় না, ওই বিভিন্ন রকমের দেয়ালগুলোতে যাতে রিফ্লেকশন প্রুফ কিছু মেটেরিয়াল রাখা হয়, কারণ এরকম গম গম শব্দ হলে কিন্তু আমরা মূল শব্দটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না। এইটাকে বলা হচ্ছে
অনুরণন। তাহলে আমরা বলছি যে শব্দ কোনো বড় বড় হল ঘরেতে দেয়াল কর্তৃক প্রতিফলিত হয় এবং উৎস বন্ধ হয়ে গেলে ওই শব্দটা কিন্তু রেস্টটা অনেকক্ষণ থেকে যায়, ইয়াকেই বলা হচ্ছে অনুরণন। আমরা শব্দ তো জানি যে কম্পনশীল বস্তু থেকে শব্দ নির্গত হয়, ইয়েস, শব্দের উৎস হচ্ছে কম্পনশীল বস্তু, শব্দের উৎস হচ্ছে কম্পনশীল বস্তু। এখন প্রশ্ন আসছে যে কম্পনের কতটা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, মানে নাম্বার অফ অসিলেশন, কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, একক সময় যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এখন প্রশ্ন আসছে যে শব্দকে এই হিসাবে আমরা বলছি যে শ্রুতি গোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ কাকে বলবো না, যে শব্দ আমাদের কানে শ্রবণ অনুভূতির সৃষ্টি করে, যে শব্দ আমাদের কানে শ্রবণ অনুভূতির সৃষ্টি করে তাকে শ্রুতিগোচর শব্দ বলে। এই শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, ইয়েস। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক হচ্ছে বললাম কি যে 20 থেকে 20,000 হার্টজ। এর কম হলে, 20 কম হলে, কম্পাঙ্ক 20 কম হলে বা 20,000-এর বেশি হলে সে শব্দ আমরা শুনতে পাবো না। ওই জন্যে 1 নম্বর থেকে 2 নম্বর হচ্ছে বলছি শব্দের তরঙ্গ বলছি এখানে, কারণ শব্দ মানে তরঙ্গ, এখানে শব্দ বলছি শোনা যাচ্ছে বলে, তাহলে এর কম্পাঙ্ক লেস দেন 20। তাহলে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 কম, যেমন আমি হাতটাকে মুভ করছি, মাই হ্যান্ড ইজ ট্রেমলিং অ্যান্ড ভাইব্রেটিং, কিন্তু এখানেতে আমাদের শব্দ শুনতে পাচ্ছি না, কারণ এর কম্পাঙ্ক সেকেন্ডে 20 কম, 20 হার্টজের কম। আর একটা খুব ইম্পর্টেন্ট এখন বর্তমান এতে যেটাকে বলা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ, খুব ইম্পর্টেন্ট শব্দোত্তর তরঙ্গ, যেটাকে বলা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভস। এটাকে বলছি আল্ট্রাসনিক ওয়েভস। আল্ট্রাসনিক ওয়েভসটা কিরকম না, যে শব্দের কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000 হার্টজ, তাহলে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000-এর বেশি, যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000-এর বেশি তাকে বলা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভস বা শব্দোত্তর তরঙ্গ। এই শব্দোত্তর তরঙ্গ কিন্তু আমাদের বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আমরা এর আগে বলেছি যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, প্রতিধ্বনির সাহায্যে আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, পাহাড়ের দূরত্ব। ধরো আমি এখানে আছি, এখানে স্ট্যান্ডিং হিয়ার, দূরে একটা পাহাড় আছে, আমি আই ডোন্ট নো পাহাড়টা কত দূরে আছে, তাহলে কি করব, একটা শব্দ উৎপন্ন করব, সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ চালিয়ে দেবো, শব্দ প্রতিফলিত শব্দ যাই আমার কানে পৌঁছালো, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। তাহলে কি হলো, শব্দের গতিবেগ যদি ভি হয় তাহলে ভি ইন্টু টি, তাহলে এস দূরত্ব কত, এখানে 2s, কিন্তু 2s ইজ ইকুয়াল টু ভিটি, কারণ শব্দ গেছে এবং এসেছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। তাহলে বায়ুতে শব্দের গতিবেগ আর ওই প্রতিফলিত শব্দ কতক্ষণ ফিরে এসেছে সেই সময়টা যদি আমরা জানতে পারি, তাকে 2 দিয়ে ভাগ করে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাহাড়ের দূর, যেমন ধরো আমরা বলছি এটা ধরো 300 শব্দের মিটার পার সেকেন্ড গতিবেগ, 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে কত হচ্ছে 3000 বাই 2 সমান হচ্ছে 1500 মিটার, তার মানে হচ্ছে 1.5 কিলোমিটার। তার মানে আমরা বলতে পারি যে পাহাড়টা আমার থেকে 1.5 কিলোমিটার দূরে আছে। এইভাবে আমরা প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। আর আলোর প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ সেই একই কথাই, প্রতিফলন আর প্রতিফলনের সবই প্রতিফলনের জন্যেই
শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়। তাহলে আমরা চলে যাচ্ছি, এটা একটুখানি আলোচনা করে নিলাম। এবার আমরা বলছি শব্দেত্তর তরঙ্গ। দিস শ্রুতিগোচর শব্দ, এটা তো আমাদের কমন ব্যাপার, এটা শব্দেত্তর তরঙ্গ। এই শব্দেত্তর তরঙ্গের কতগুলো ব্যবহার হচ্ছে, যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা। ওই একই পদ্ধতি দিয়ে আমরা গভীরতা নির্ণয় করতে পারবো। 2 নম্বর হচ্ছে সমুদ্রে, তোমরা নিশ্চয়ই জানো যে দুর্ঘটনা ঘটে, যে বড় বড় জাহাজ সমুদ্রে ডুবে যায়, তা জাহাজের ধ্বংসাবশেষ যেগুলো আছে সেখানে যদি উদ্ধার করার করে, তাহলে কোথায় কোন জায়গাটা দুর্ঘটনা ঘটেছে সেটাকে আমাদের জানতে হবে। সেই জন্য আমরা বলতে পারি যে জাহাজের ধ্বংসাবশেষ নির্ণয় করার জন্য, 3 নম্বর হচ্ছে যে মাছেদের, বর্তমান যুগে মাছেদের অবস্থান। ইন্টারেস্টিং, এখন টেকনোলজি সব জায়গাতে ব্যবহার করা হচ্ছে। আগে লোক ছিপ দিয়ে মাছ ধরতো, জাল দিয়ে মাছ ধরতো, এখন আরো মডার্ন টেকনোলজি তৈরি হয়ে গেছে। আজকে বড় বড় ট্রলার মাছ সমুদ্রে চলে গিয়ে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসছে। এইবার কথা হচ্ছে যে যখন সমুদ্রের বিশাল জলরাশি আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা খেই হারিয়ে বলবো যে কোথায় মাছ আছে। তাহলে কি করব না, মাছের ঝাঁক মাছ কোথায় আছে সেইটা নির্ণয় করার জন্য আল্ট্রাসনিক সাউন্ড করা হয়। এবং মাছের ঝাঁক থাকলে সমুদ্রের জলেতে শব্দ চলে গেলে প্রতিফলনের আর কোনো জায়গা থাকছে না। যাই মাছের ঝাঁক থাকবে অন্য বস্তু, সেখান থেকে প্রতিফলন হবে। এইরকম একটা ধারণা তৈরি করে, হ্যাঁ, আমরা মাছের ঝাঁকের অবস্থা করবো, সেইখানে আমরা জাল ফেললে কি হবে, সঙ্গে সঙ্গে আমরা মাছ ধরে ফেলতে পারবো। আর মাছের ব্যাপারেতে আমাদের সারা পৃথিবীতে এই মাছ একটা খুব গুরুত্বপূর্ণ খাদ্য, প্রোটিনের একটা বিরাট চাহিদা মেটায়। হ্যাঁ, সারা পৃথিবীর লোকই প্রায় মাছ খায়। তা যাই হোক, আরো হচ্ছে যে জলে নিমজ্জিত একটা সোনার বলে কথা আছে, সোনার। আমরা চলে যাচ্ছি এবার একটা শব্দ, SONAR। এটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং বিশেষ করে সমুদ্রেতে জলের নিচে কোনো বস্তু ডুবে আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য, সেই জায়গাটা লোকেট করার জন্য কিন্তু আমরা সোনার, এটা মডার্ন টেকনোলজি, সোনার কথাটা এই টেকনোলজির সাহায্যে আমরা করতে পারি। ওকে, তাহলে আমাদের এই হলো শ্রুতিগোচর শব্দ। যে শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000-এর মধ্যে তাকে বলা হচ্ছে শ্রুতিগোচর শব্দ। যে শব্দের কম্পাঙ্ক 20 কম তাকে বলা হচ্ছে শব্দেত্তর তরঙ্গ। আর যে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি সেটাকে বলা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ। তারপরে আমরা আরেকটা ব্যবহার করা হচ্ছে মেডিকেল এতে হচ্ছে, বিশেষ করে কিডনিতে স্টোন হলে কি করা হচ্ছে, ওই আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে কি হচ্ছে, স্টোনটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিয়ে সেটা ইউরিনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, হুড়ো ডাস্ট হয়ে বেরিয়ে চলে আসছে। আগে থেকে কিডনিতে স্টোন হলে কিন্তু একটা সময় যখন অপারেশন করা যেত না, সেটা ছেড়ে দাও, কিন্তু অপারেশন করে কিডনিতে অপারেশন করার জন্য সেই কিডনি পেট কেটে অপারেশন করতে হতো। এখন আর কোশ্চেন নেই, এখন একবার দুটো ফুটো করে আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করে ওটা গলিয়ে দিচ্ছে, দিয়ে পেশেন্ট দিব্যি বিকেলবেলা সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই টেকনোলজিগুলো আমরা ব্যবহার করতে পারি। এই কি শব্দোত্তর তরঙ্গ আল্ট্রাসনিক ওয়েভসের সাহায্যে। আল্ট্রাসনিক ওয়েভস বা আল্ট্রাসনিক সাউন্ড আমরা মাঝে মধ্যে বলে ফেলি, কিন্তু সাউন্ড মানে শুনতে পাই। সাউন্ড মানে শব্দ, মানে যেটা শোনা যায় সেটাই সাউন্ড। আমি যদি হাতটা নাড়ি তাহলে সাউন্ড হচ্ছে না, তাহলে নো সাউন্ড। ওকে, কেমন? তাহলে আমাদের এই জিনিসগুলো হলো। এবার আমরা আজকে আমরা সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব, দেখি কতটা কি করা যায়। আমরা প্রথমে আলোচনা করব সুর, স্বর, তারপরে সুর, স্বর,
মূল সুর, উপসুর, সমমেল। সুর একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দকে বলা হচ্ছে সুর। যেমন আমি বলছি যে 300 যদি একটা কম্পাঙ্ক হয় তাহলে এটা একটা সুর হলো। আরেকটা যদি ধরো 350 যদি কোনো উৎসের কম্পাঙ্ক হয় তাহলে সেটা এটা একটা সুর হলো। প্রত্যেকটা আলাদা আলাদা সুর, ডিফারেন্ট টোন। দেখো আবার যদি কারো 600 কম্পাঙ্ক হয় তাহলে এটা একটা সুর। স্বর কাকে বলে? তাহলে কি বললাম? সুর। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দকে বলা হচ্ছে সুর। স্বর অনেকগুলো সুর, ধরো 300 হার্জ, 350 হার্জ, 600 হার্জ, 350 হার্জ আর লিখছি না, 350, 600, হ্যাঁ ধরো 700, 900, এই তাহলে এতগুলো সুর মিলে একটা, তাহলে অনেকগুলো সুর মিলে যে শব্দ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্বর। অনেকগুলো সুর মিলে যে শব্দ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্বর। মূল সুর, এই স্বরের মধ্যে এতগুলো সুর আছে তার মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম এইটাকে বলা হচ্ছে 300টাকে বলা হচ্ছে মূল সুর। 300 ছাড়া আর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে উপসুর। দেখো 350, 600, 700 হার্জ, 900 হার্জ এগুলোকে বলা হচ্ছে উপসুর। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে মূল সুর, উপসুর। আর সমমেল মানে হচ্ছে যে মূল সুরকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে পাবো 300 গুণিতক 1, আবার মূল সুরকে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 600, মূল সুরকে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 900 হার্জ। আমি হার্জ কথাটা এখানে লিখছি যদিও। ওকে, তাহলে এইগুলো হচ্ছে সমমেল। এটা হচ্ছে প্রথম সমমেল, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সমমেল, এটা হচ্ছে থার্ড সমমেল, তৃতীয় সমমেল। তাহলে আমাদের কোয়েশ্চেন কি? সুর একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দকে বলা হচ্ছে সুর। তারপরে চলে যাই স্বর। অনেকগুলো সুর মিলে যে শব্দ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্বর। মূল সুর, স্বরের মধ্যে উপস্থিত যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হচ্ছে মূল সুর। উপসুর, স্বরের মধ্যে অবস্থিত মূল সুর ছাড়া অন্যান্য সুরগুলিকে বলা হয় উপসুর। আর উপসুরের মধ্যে দেখো এখানে আমরা কি পাচ্ছি? উপসুরের মধ্যে এইটা পাচ্ছি, এই দুটোকে বলা হচ্ছে সমমেল। যদিও মূল সুরটাকে প্রথম সমমেল বলবো, মূল সুরকে প্রথম সমমেল। তাছাড়া 600, 900, যদি 1200 থাকে তাহলে 1200কে বলবো সমমেল। তাহলে সব সমমেল কিন্তু 600, 900 এগুলো উপসুর, কিন্তু সব উপসুর সমমেল না। 350, 700 এগুলো কিন্তু সমমেল নয়, কারণ এরা মূল সুরের সরল গুণিতক নয়। মূল সুরের সরল গুণিতক হলে তাহলে সেগুলো হবে, সেই উপসুরগুলো হবে, যে সমস্ত উপসুরগুলি মূল সুরের সরল গুণিতক তাকে বলা হচ্ছে সমমেল। যে সমস্ত উপসুরগুলি মূল সুরের সরল গুণিতক তাকে বলা হচ্ছে সমমেল। সেই জন্য আমরা এই কথাটা বলবো যে সব সমমেল উপসুর, সব সমমেলই উপসুর। আমি এখানটা মুছছি না, কথাটা লিখে এক্সপ্লানেশন দিচ্ছি এইখান থেকে। দেখো সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। তাহলে ডেফিনেশন গুলো দিয়ে সমমেল উপসুরের ডেফিনেশন দেবো, সমমেলের ডেফিনেশন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে এভাবে বলবো। তাহলে এখানে উপসুর এইগুলো, মূল সুর ছাড়া এই কম্পাঙ্ক, আর এখানে সমমেল মূল সুরের সরল গুণিতক যেগুলো সেগুলো যে সমমেল। সেই জন্যে এখানে 600, 300, 600, 900 এগুলো হচ্ছে সমমেল, কিন্তু 350 এগুলো কিন্তু সমমেল হতে পারছে না। ওই জন্য সব সমমেলই উপসুর হবে, কিন্তু সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। এটা আমাদের একটা ছোট কোশ্চেন। যদি বলে যে সত্য না মিথ্যা, তাহলে বলতে হবে সত্য, অবশ্যই সত্য। ব্যাখ্যা দিলে একটা সমমেল কাকে বলে, উপসুর কাকে বলে, সমমেল কাকে বলে, একটা উদাহরণ দিয়ে আমরা ছোট্ট করে বুঝিয়ে দেবো। এই যে উদাহরণ দিয়েছি, তাহলে এগুলো উপসুর, কিন্তু এইগুলো হচ্ছে সমমেল।
এগুলো উপসুর, এখানে 300টা আমাদের দিতে হবে একটা উপসুর, মূল সুর ছাড়া কিন্তু বলেছি, এই জন্য আমি 300টা লিখতে পারবো না। আমাদের এখানে মূল সুর হচ্ছে কিন্তু 300, 300 হচ্ছে মূল সুর। তাহলে মূল সুরকে 1 দিয়ে গুণ করলে 300 পাবো, মূল সুরকে 2 দিয়ে গুণ করলে 600 পাবো, মূল সুরকে 3 দিয়ে গুণ করলে 900 পাবো। তাহলে এইগুলো হচ্ছে এখন মূল সুরটাকে বলা হয় প্রথম সমবেত, ফার্স্ট হারমোনিক। এটাকে বলা হয় সেকেন্ড হারমোনিক, আর এটাকে বলা হয় থার্ড হারমোনিক্স। হারমোনিক্স করছি, ওকে। এই হলো আমাদের সুর, উপসুর, মূল সুর, সমমেল, এগুলো আমরা জানলাম। এবার হচ্ছে যে আমরা তো সবাই জানি যে সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দ, সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দ। যে শব্দ অনুভূতির দিক দিয়ে বিচার করলে, অনুভূতির দিক দিয়ে বিচার করলে তাহলে আমরা বলতে পারি যে সুরযুক্ত শব্দ সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ। তাই যে সমস্ত শব্দ আমাদের কানেতে শ্রুতিমধুর লাগে তাকে সুরযুক্ত শব্দ বলবো, আর যে সমস্ত শব্দ আমাদের কানেতে শ্রুতিমধুর নয়, শ্রুতিকটু, তাকে আমরা বলবো সুর বর্জিত শব্দ। তাহলে এই সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ, তাহলে আরেকটা ডেফিনেশন দিচ্ছি, উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত, পিরিয়ডিক যদি কম্পন হয়, তাহলে উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ সৃষ্টি হয় তাকে বলা হয় সুরযুক্ত শব্দ। আর উল্টোটা কি, উৎসের কম্পন যদি নিয়মিত না হয়, নির্দিষ্ট ধারা যদি অনুযায়ী যদি না হয়, তাহলে তা থেকে যে শব্দ সৃষ্টি হয় তাকে বলা হবে সুর বর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের নির্দিষ্ট গুণ বা জাতি আছে, কোয়ালিটি আছে, কিন্তু এর কিন্তু কোয়ালিটি নেই। তাহলে এই হচ্ছে সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দের মধ্যে পার্থক্যটা বলে দিলাম। কাকে বলে? সুরযুক্ত শব্দ শ্রুতিমধুর হয়, সুর বর্জিত শব্দ শ্রুতিকটু হয়। সুরযুক্ত শব্দের নির্দিষ্ট গুণ বা জাতি আছে, সুর বর্জিত শব্দের নির্দিষ্ট গুণ বা জাতি নেই। এখন এই সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি সেইটা আমরা আমাদের আলোচনা। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, ওকে, লিখছি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, 1 নম্বর প্রাবল্য, 2 হচ্ছে তীক্ষ্ণতা, 3 নম্বর হচ্ছে গুণ বা জাতি। এটাকে ইংরেজিতে বলা হয় কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে একটা তার জাত আছে, অর্থাৎ সেটা ভালো জিনিস। প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এই 3টে বৈশিষ্ট্য আমরা সুরযুক্ত শব্দে দেখতে পাই। কিরকম? প্রাবল্য, প্রাবল্য মানে হচ্ছে শব্দ শক্তির প্রবাহ, শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে, ধরো শব্দ যাচ্ছে এইভাবে, শব্দ বিস্তার লাভ করছে, তার সঙ্গে যদি লম্বভাবে একটা তল কল্পনা করলে, শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে একক ক্ষেত্রফল, এটা যদি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ এনার্জি, শক্তি, যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি বা একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সুরযুক্ত শব্দের প্রাবল্য। প্রাবল্য কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রাবল্য একটা নির্ভর করে
কম্পাঙ্ক, 2 নম্বর হচ্ছে কম্পনের বিস্তার, 3 নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, 4 নম্বর হচ্ছে যে অনুনাদি, বস্তুর উপস্থিতি, 5 নম্বর হচ্ছে তাহলে কম্পাঙ্ক, তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, অনুনাদি, বস্তুর উপস্থিতি, তারপরেতে উৎস থেকে শ্রোতার দূরত্ব, উৎস থেকে শ্রোতার দূরত্ব। তাহলে এই কটা বিষয়গুলি হয়ে গেছে প্রাবল্য। কম্পাঙ্ক বাড়লে প্রাবল্য বাড়বে, কমলে কমবে, বিস্তার বাড়লে প্রাবল্য বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কিন্তু প্রাবল্য কমবে। যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রাবল্য কম, ওই জন্য তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রাবল্য কমবে। অনুনাদি বস্তুর উপস্থিতি, একটা যে সমস্ত তারের বাজনাগুলো আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাই কি, সেখানেতে দেখতে পাই যে একটা ফাঁপা বাক্সের মধ্যে রাখা হয়, কারণ সেখানেতে বায়ুর কম্পন হয় একটা অনুনাদ সৃষ্টি করার জন্য, জোরালো শব্দ সৃষ্টি করার জন্যে। তাহলে অনুনাদি বস্তু যদি থাকে তাহলে শব্দের প্রাবল্য বৃদ্ধি পাবে। উৎস থেকে শ্রোতার দূরত্ব, এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার থেকে 100 মিটার দূরে প্রাবল্য যা হবে, আমার কাছ থেকে 50 মিটার দূরের প্রাবল্য বেশি হবে। তার দূরে হলে দূরত্ব বাড়লে প্রাবল্য কমবে, আর দূরত্ব কমলে প্রাবল্য বাড়বে। এইগুলো হচ্ছে প্রাবল্য। এবারে তীক্ষ্ণতা, খুব ইন্টারেস্টিং। তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতা হচ্ছে যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য চড়া এবং খাতের সুরের মধ্যে, চড়া এবং খাতের মধ্যে আমরা যে যারা সঙ্গীতজ্ঞ তারা দেখবে যে প্রথমে সা রে অক্টেট যে রয়েছে, সা রে গা মা পা ধা নি সা, আমি বললাম, কিন্তু তা না, যত উপর দিকে যাবে তত কম্পাঙ্ক বাড়ছে। আমি করছি সা রে গা মা পা ধা নি সা, তাহলে দেখা যাচ্ছে কম্পাঙ্ক বাড়ছে। তাহলে সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা আমরা আলোচনা করছি এইটা। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য চড়া এবং খাতের সুরের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় তাকেই বলা হচ্ছে তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতাটা কম্পাঙ্কের সমানুপাতিক। তীক্ষ্ণতাটা কিন্তু এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। এই হল। আর লাস্ট বলছি গুণ বা জাতি, কোয়ালিটি অফ সাউন্ড। আমি কথা বলি, আমার ভালো শুনতে লাগছে না আমার শব্দ, কিন্তু কোনো একটা ভালো আর্টিস্ট যদি এই কথাগুলো বলতো তাহলে তার আরো ভালো লাগতো। কোয়ালিটি, তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য, তাহলে আমরা গুণ বা জাতি আলোচনা করছি। এই গুণ বা জাতি আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য, একই তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। আমি বলছি, আমি একই তীক্ষ্ণতা বিশিষ্ট, আমরা আমাদের বাড়িতে 4 জন মেম্বার আছে, একইভাবে আমি বলছি যে বিশ্বকবি তুমি রবীন্দ্রনাথ, সবাই মিলে বললো, আমি বললাম, আমার ছেলে বলল, আমার স্ত্রী বলল, আমার বন্ধু বলল, একই কথা, বিশ্বকবি তুমি রবীন্দ্রনাথ, কিন্তু প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট, তাদের কিন্তু স্বরগ্রন্থি থেকে আলাদা গুণে আলাদা কোয়ালিটির শব্দ উৎপন্ন করলো। আমারটা যদি খারাপ হয় তাহলে খারাপ কোয়ালিটির শব্দ, কিচ্ছু করার নেই, খারাপ কথাটা বলি, গুণ বা জাত
হ্যাঁ, কোয়ালিটি থাকবে, কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে সূর্যত শব্দের গুণ বা জাতি কি না, সূর্যত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য এবং একই তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়, স্বরগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়, তাকেই বলা হচ্ছে সূর্যত শব্দের গুণ বা জাতি। ভেরি ইন্টারেস্টিং। লতা মঙ্গেশকর গান গাইছে, তাহলে তার স্বরের কোয়ালিটিটা আলাদা, তা থেকে যে তার কোয়ালিটিটাই আলাদা। আর সেখানে আমি গান গাইলে তো শোনা যাবে না, সেটা শুনতে ভালো লাগবে না। এটা গড গিফটেড। এখানে স্বরগ্রন্থিতে যত, এবার সব স্বরের গুণ বেজে কি কি বিষয়গুলো নির্ভর করে। 1 নম্বর, স্বরের মধ্যে উপসুরের সংখ্যার উপর, স্বরের মধ্যে উপস্থিত উপসুর। একটা স্বরের মধ্যে যত বেশি উপসুর থাকবে, একটা স্বরের মধ্যে যত বেশি উপসুর থাকবে, সেই স্বরের কোয়ালিটি তত বেশি হবে। ওই জন্য যে সে গান গাইলে হবে না, 1 নম্বর। 2 নম্বর, উপসুর গুলি কম্পাঙ্কের অনুপাত বলছি, উপসর্গগুলির কম্পাঙ্কের অনুপাত। আর 3 নম্বর হচ্ছে উপসর্গগুলির আপেক্ষিক প্রাবল্য, রিলেটিভ, যেটা বলছে আপেক্ষিক প্রাবল্য, রিলেটিভ লাউডনেস, আপেক্ষিক প্রাবল্য। এই 3 উপসুরের সংখ্যার উপর যত উপসুর বেশি হবে, সেই শব্দের গুণ বা জাতি তত ভালো হবে। সেই জন্যে যে কেউ গান গাইতে গেলে কিন্তু হবে। দেখো, একটা বড় সঙ্গীতকার তিনি কিন্তু, বা একজন বড় সুরকার, তিনি ভালো আর্টিস্ট না হতে পারেন, তবে তার মনের মধ্যে আসছে সুরটা, এইভাবে গানটাকে এই সুরেতে গাইলে ভালো হবে, এই টোনেতে গাইলে ভালো হবে, সেটা তিনি বলছেন। কিন্তু তিনি গানটা গাইছেন না, কিন্তু গীতিকার, সুরকার, তারপর হচ্ছে শিল্পী। ওকে, তাহলে আমরা আলোচনা করলাম সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো হলো প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এবং সেগুলো বিস্তারিত কি কি বিষয়ের উপর কেমন ভাবে নির্ভর করে, এগুলো আমরা আলোচনা করলাম। আমাদের আজকে লাস্ট আইটেম, এবার যেটা নিয়ে আমাদের বর্তমান সভ্যতা হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা তরুণ সমাজ হয়তো আমরা যখন ক্ষতি হয়, সামান্য করে যদি ক্ষতি হয়, সেটা আমরা কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু সামান্য ক্ষতি থেকে যে বিরাট ক্ষতি হতে পারে, সেটা যখন বিরাট ক্ষতির আকার ধারণ করে তখন বুঝতে পারি। এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের শব্দ দূষণ। শব্দ দূষণ মানে হচ্ছে যে শব্দ আমাদের কানেতে অসহনীয়, আমাদের কানে শব্দ শুনতে পাচ্ছি কানে, কিন্তু আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেটা পৌঁছাচ্ছে, টোটাল ব্রেন কন্ট্রোল করছে, একটা শব্দ শুনে আমরা রেসপন্স করছি, তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সমস্ত কিন্তু মানে ডিটেক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে শব্দ দূষণ কি? শব্দ দূষণ হচ্ছে যে অবাঞ্ছিত শব্দ, স্বাভাবিক শব্দ থেকে যখন অবাঞ্ছিত শব্দ আমাদের কানে আসছে এবং সেখানেতে ক্ষতি করছে। দূষণ বলতে এখানেতে শব্দ দূষণ মানে তো জল দূষণ, বায়ু দূষণের মতো নয়। এখানে এর এফেক্টটা হচ্ছে অন হিউম্যান বিইংস বা লিভিং বিইংস, জীবন্ত বস্তুদের ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে এই যে শব্দের দ্বারা যে পরিবেশ দূষিত হচ্ছে, সেটাই হচ্ছে শব্দ দূষণ। ছোট্ট করে বলছি। তাহলে এবার হচ্ছে যে উৎস,
প্রচুর উৎস পাবো। মোটরসাইকেল চলছে, আমি এখানে ভিডিও করছি, বাইরে থেকে মোটরসাইকেল যাচ্ছে, আওয়াজ করতে করতে যাচ্ছে, লাউড স্পিকার, আর বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়ি তো এখন মানে বিগ বড় বড় বক্স, কে কত বড় বড় বক্স বাজাতে পারে, বাজাচ্ছি, একটা আমোদ প্রমোদ করছি, বিনোদনের জন্য করছি, কিন্তু সেটা ক্ষতি করছে বিরাট।